নমস্কার। আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা যা আমেরিকার ক্রাইম ইতিহাসের অন্যতম শীতল অমীমাংসিত একটা রহস্য। কেডি ক্যাবিন হত্যাকাণ্ড। হ্যাঁ, ঠিক তাই। ১৯৮১ সালের ১১ এপ্রিলের রাত ক্যালিফোর্নিয়া সিয়েরা নেভাডা পাহাড়ের কোলে কেডি নামে একটা ছোট্ট শান্ত রিসোর্ট এলাকা, আর সেখানেই ঘটেছিল এই ভয়াবহ ঘটনা। আর আজ আমরা এই ঘটনার গভীরে যাব। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেঁটে দেখব শুধু কি ঘটেছিল তাই নয়, বরং কেন ৪০ বছরেরও বেশি সময় পরেও এই কেসটা মানুষকে এত ভাবায়। একদম। আমাদের আজকের উদ্দেশ্য হল এই ঘটনার মূল তথ্যগুলো তুলে ধরা এবং এর পেছনের অদ্ভুত অমীমাংসিত দিকগুলো নিয়ে কথা বলা। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। তাহলে চলুন সরাসরি চলে যাই সেই ভয়াবহ সকালে। ১৯৮১ সালের ১২ এপ্রিল। কি হয়েছিল সেদিন? সেদিন সকালে শু শার্পের ১৪ বছর বয়সী মেয়ে শিলা পাশের বাড়ি থেকে নিজেদের ক্যাবিনে ফিরে আসে। আচ্ছা। দরজা খুলতেই সে যা দেখে তার জন্য বোধহয় কেউই প্রস্তুত থাকে না। লিভিং রুমের মেঝেতে রক্তে ভেজা ৩টে দেহ বাঁধা অবস্থায় পড়েছিল। কারা ছিলেন তারা? তার মা ৩৬ বছর বয়সী গ্ল্যানা শু শার্প, তার ১৭ বছর বয়সী ভাই জনি আর জনির বন্ধু ১৭ বছর বয়সী ডানা উইনগেট। শুধু বর্ণনা শুনলেই গায়ে কাটা দেয়, কিন্তু তথ্যসূত্র যা বলছে এটা তো কোনো সাধারণ খুন ছিল না, তাই না? না, একদমই না। খুনের পদ্ধতিটা ছিল ভয়ঙ্কর রকমের নিষ্ঠুর। কি রকম? ভিকটিমদের হাত পা বাঁধা হয়েছিল ইলেকট্রিক্যাল টেপ আর মেডিকেল টেপ দিয়ে। আর অস্ত্র একটা নয়, একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। হাতুড়ি আর ছুরি। হাতুড়ি আর ছুরি? হ্যাঁ, একটা ছুরি তো এত জোরে আঘাত করা হয়েছিল যে ওটার ফলকটাই মেকে গিয়েছিল। এই ডিটেলগুলো কিন্তু খুব জরুরি। কেন? কারণ এগুলো কোনো সাধারণ ছিনতাই বা ডাকাতির দিকে ইঙ্গিত করে না। এর মধ্যে একটা তীব্র ব্যক্তিগত আক্রোশ বা রাগ জড়িয়েছিল বলে মনে হয়। আর এখানেই তো প্রথম এবং সবচেয়ে বড় রহস্যটা সামনে আসে। কেবিনের ভেতরে এই ভয়াবহ তাণ্ডব চলছে, অথচ পাশের ঘরে শু শার্পের ২ ছোট ছেলে আর তাদের এক বন্ধু ঘুমোচ্ছিল। আর তাদের কিছুই হয়নি। কিচ্ছু না, একটা আঁচড়ও লাগেনি। তারা নাকি কিচ্ছুটি টেরও পায়নি। এটা কি করে সম্ভব? এটা তো বিশ্বাস করা কঠিন। এটাই তো এই কেসের সবচেয়ে অদ্ভুত আর গোলমেলে দিক। এটা প্রায় নিশ্চিতভাবে বলে দেয় যে আক্রমণটা এলোমেলো ছিল না। খুনি বা খুনিরা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছিল। তারা ঠিক জানতো কারা কাদের মারতে চায়। একদম। ছোট বাচ্চাদের অক্ষত রেখে যাওয়াটা একটা বার্তা দেয়। তাদের লক্ষ্য ছিল শু এবং তার বড় ছেলে ও তার বন্ধু। এর মানে হলো খুনিরা সম্ভবত ভিকটিমসদের পরিচিত ছিল। পরিচিত কেউ? তাহলে তো তদন্তের একটা পরিষ্কার দিক পাওয়ার কথা। কিন্তু এখানেই তো গল্পটা আরও জটিল হয়ে ওঠে। ঠিক। কারণ কেবিনের ভেতর থেকে শুধু ৩টে মৃতদেহই পাওয়া যায়নি, একজন নিখোঁজও ছিল, তাই না? হ্যাঁ, শু শার্পের ১২ বছর বয়সী মেয়ে টিনা শার্প, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে পুলিশ কি ভেবেছিল? প্রথমে পুলিশ ভেবেছিল হয়তো সে ভয় পেয়ে পালিয়ে গেছে, কিন্তু ঘরের যা পরিস্থিতি তাতে সেই সম্ভাবনাটা খুব ক্ষীণ মনে হচ্ছিল। ফলে তদন্তটা একটা ট্রিপল মার্ডার থেকে সরে গিয়ে ট্রিপল মার্ডার আর সম্ভাব্য অপহরণের দিকে মোড় নেয়। তাহলে পুলিশের সন্দেহের তীর প্রথম কাদের দিকে গিয়েছিল? নিশ্চয়ই কোনো ক্লু ছিল। ক্লু ছিল, এবং সন্দেহভাজনও ছিল। সবচেয়ে বড় সন্দেহভাজন ছিল তাদের প্রতিবেশী মার্টিন স্মার্ট আর তার বন্ধু জন বোবেড, যাকে সবাই বো বলে চিনত। প্রতিবেশী? হ্যাঁ, শু শার্পের সাথে এই দুজনের বেশ ভালো পরিচয় ছিল। আর ঘটনার রাতে মার্টিনের স্ত্রী মেরিলিন তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে শু শার্পের ক্যাবিনে আশ্রয় চেয়েছিলেন, কারণ মার্টিন নাকি তার উপর অত্যাচার করছিল। তার মানে একটা সরাসরি কানেকশন ছিল। মার্টিন কি তার স্ত্রীকে ফিরিয়ে নিতে এসেছিল, আর সেখান থেকে? এটাই সবচেয়ে জোরালো থিওরিগুলোর একটা। মেরিলিন পরে পুলিশকে জানিয়েছিলেন যে সেই রাতে মার্টিন আর বো দুজনেই মদ্যপ অবস্থায় ক্যাবিনের দিকে গিয়েছিল। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা আসে আরও পরে। কি তথ্য? মেরিলিন দাবি করেন ঘটনার পর মার্টিন তাকে বলেছিল, আমি শু শার্পকে খুন করেছি, কিন্তু বাচ্চাগুলোকে মারার কোনো দরকার ছিল না। ১ মিনিট, এটা তো প্রায় একটা স্বীকারোক্তি। তাহলে পুলিশ মার্টিনকে সরাসরি গ্রেফতার করল না কেন? এখানেই তো তদন্তের ব্যর্থতাগুলো স্পষ্ট হতে শুরু করে।
প্রথমত, মেরিলিন ভয়ে এই কথাটা অনেক পরে জানায়। আচ্ছা। আর যখন জানায় তখন পুলিশ তাকে পুরোপুরি বিশ্বাসযোগ্য সাক্ষী হিসেবে মনে করেনি। তার উপর মার্টিন স্মার্ট নিজে একজন থেরাপিস্টের কাছে গিয়ে জানায় যে সে হয়তো এই খুনের সাথে জড়িত, কিন্তু তার কিছু মনে পড়ছে না। মানে তদন্তকে আরও ঘোলাটে করে দেওয়ার চেষ্টা। ঠিক। আর দ্বিতীয় সন্দেহভাজন ওই বোবেট, তার ভূমিকা কি ছিল? জন বোবেড লোকটা আরও রহস্যময়। তার শিকাগোর আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগাযোগ ছিল বলে শোনা যায়। সে ছিল বেশ চালাক আর ভয়ঙ্কর প্রকৃতির লোক। পুলিশ তাকে জেরা করে কিছু বের করতে পারেনি? না, পুলিশ যখন তাকে জেরা করে সে খুব শান্তভাবে সব প্রশ্নের উত্তর দেয়, কোনোভাবে ভেঙে পড়ে না। এমনকি পলিগ্রাফ টেস্টেও সে পাশ করে যায়। পুলিশ বুঝতে পারছিল যে এরা জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ জোগাড় করতে পারছিল না। একদম। তার একদিকে একটা প্রায় স্বীকারোক্তি, অন্যদিকে কড়া সন্দেহভাজন, কিন্তু কোনো ফরেন্সিক প্রমাণ নেই। ঠিক তাই। আর এটা মনে রাখতে হবে, এটা ১৯৮১ সাল। ডিএনএ প্রযুক্তির ব্যবহার তখনও সেভাবে শুরু হয়নি। রাইট। তাছাড়া ক্রাইম সিনটাও খুব বাজেভাবে সামলানো হয়েছিল। প্রায় ডজনখানেক লোক ঘটনাস্থলে ঢুকে পড়েছিল, যার ফলে অনেক সম্ভাব্য প্রমাণ নষ্ট হয়ে যায়। যেমন একটা হাতুড়ি, যেটা খুনের অস্ত্র হতে পারে বলে পরে সন্দেহ করা হয়, সেটা ঘটনার কয়েক বছর পর খুঁজে পাওয়া যায়। আর সেটা ঠিকমতো পরীক্ষাই হয়নি। পুরো তদন্ত প্রক্রিয়াটাই ছিল বিশৃঙ্খল। আর নিখোঁজ মেয়েটা টিনা শার্প, তার কি হলো? তার নিখোঁজ থাকাটা তো নিশ্চয়ই তদন্তকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। অবশ্যই। টিনাকে খুঁজে বের করাটা ছিল তাদের প্রধান লক্ষ্য। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল, টিনার কোনো খোঁজ পাওয়া গেল না। কেসটা তাহলে ঠান্ডা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করল। কমিউনিটির মধ্যে একটা ভয় আর হতাশা কাজ করছিল। সবাই বুঝতে পারছিল যে খুনিরা তাদের মধ্যেই হয়তো ঘুরে বেড়াচ্ছে। এই ঠান্ডা কেসটা কি আবার নতুন করে আলোচনায় এসেছিল? টিনাকে কি খুঁজে পাওয়া গিয়েছিল? গিয়েছিল, কিন্তু যেভাবে পাওয়া গিয়েছিল তা ছিল আরও মর্মান্তিক। ঘটনার প্রায় ৩ বছর পর ১৯৮৪ সালে কেডি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। ৫০ কিলোমিটার? হ্যাঁ, অন্য একটা কাউন্টিতে এক ব্যক্তি বোতল কুড়াতে গিয়ে জঙ্গলের মধ্যে একটা মানুষের মাথার খুলি খুঁজে পান। পরে পরীক্ষা করে নিশ্চিত করা হয় ওটা টিনা শার্পের খুলি। ৩ বছর পর আর এত দূরে? এর মানে কি দাঁড়ায়? এর দুটো মানে। প্রথমত, এটা নিশ্চিত হয়ে গেল যে টিনাও হত্যাকাণ্ডের শিকার, সে পালিয়ে যায়নি। তার দ্বিতীয়টা? দ্বিতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তার দেহ এত দূরে নিয়ে ফেলে আসার একটাই কারণ হতে পারে: প্রমাণ লোপাট করা। খুনিরা টিনাকে হয়তো অপহরণ করেছিল, কারণ সে তাদের চিনে ফেলেছিল। তার দেহটা ছিল তাদের পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ। তাই তারা তাকে খুন করে এমন এক জায়গায় ফেলে আসে যেখানে সহজে কেউ খুঁজে পাবে না। এটা তাদের ঠান্ডা মাথার পরিকল্পনার পরিচয় দেয়। এটা তো অবিশ্বাস্য। পুলিশ প্রায় নিশ্চিত ছিল কারা খুনি, তাদের মোটিভও হয়তো আন্দাজ করতে পারছিল, কিন্তু শুধু প্রমাণের অভাবে কিছুই করতে পারছিল না। ঠিক তাই। একদম। এটাই এই কেসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমাদের হাতে থাকা সোর্সগুলো পড়লে একটা অদ্ভুত অনুভূতি হয়, জানেন? মনে হয় উত্তরটা তো চোখের সামনেই আছে। মার্টিন স্মার্টের আচরণ, তার স্ত্রীর কথা। হ্যাঁ, বোবেডের রহস্যময় অতীত, সবকিছুই একদিকে ইঙ্গিত করে। কিন্তু আইনের চোখে এসব যথেষ্ট ছিল না। একটা সরাসরি আঙুলের ছাপ, একজন প্রত্যক্ষদর্শী বা ডিএনএর মতো কোনো অকাট্য প্রমাণ, এই একটা জিনিসের অভাবেই পুরো কেসটা আটকে গেল। তাহলে এত বছর পর এই কেস নিয়ে মানুষের এত আগ্রহের কারণ কি? কেন এটা একটা কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে? কারণ এটা একটা প্রায় সমাধান হয়ে যাওয়া রহস্য। মানুষের মন সবসময় একটা সমাপ্তি বা ক্লোজার চায়। ঠিক। কেডি কেবিনের ক্ষেত্রে আমরা সমাধানের খুব কাছাকাছি, কিন্তু চূড়ান্ত উত্তরটা নেই। এই অসম্পূর্ণতাটাই মানুষকে টানে। সবাই ভাবে হয়তো কোনোদিন নতুন কোনো তথ্য বা প্রযুক্তি আসবে যা এই রহস্যের জট খুলবে। যেমন ২০১৬ সালে একটা হাতুড়ির কথা শোনা গিয়েছিল। হ্যাঁ, ঠিক তাই। ২০১৬ সালে একটা হাতুড়ি পাওয়া গিয়েছিল, যেটা মার্টিন স্মার্টের বলে ধারণা করা হয়। এই ধরনের ছোট ছোট আবিষ্কারগুলো কেসটাকে বারবার জীবন্ত করে তোলে। আর মূল সন্দেহভাজনদের কি হল? মার্টিন স্মার্ট আর বোবেড। বোবেট মারা যায় ১৯৮৮ সালে, আর মার্টিন স্মার্ট ২০০০ সালে ক্যান্সারে মারা যায়। মৃত্যুর আগে কিছু বলে গিয়েছিল? সে তার থেরাপিস্টকে একটা চিঠি লিখে যায়। সেখানে সে বলে যে কেডি হত্যাকাণ্ড তার জীবন ধ্বংস করে দিয়েছে,
কিন্তু সে খুনের কথা সরাসরি স্বীকার করেনি। তাদের মৃত্যুর সাথে সাথেই হয়তো এই রহস্যের আইনি সমাধানের পথটাও বন্ধ হয়ে গেছে। তাহলে আজ আমরা কেডি ক্যাবেন হত্যাকাণ্ডের গভীরে গিয়ে দেখলাম এটা শুধু একটা নৃশংস অপরাধের গল্প নয়, এটা ব্যক্তিগত আক্রোশ, বিশৃঙ্খল তদন্ত এবং প্রমাণের অভাবে ন্যায় বিচার না পাওয়ার এক করুণ কাহিনী। একটা পরিবার শেষ হয়ে গেল, একটা কমিউনিটি ভয়ে আঁকড়ে থাকল, কিন্তু কোনো উত্তর মিলল না। ঠিক, আর এটা আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সোর্সগুলো আমাদের বলছে সন্দেহভাজন কারা ছিল, যাদের উদ্দেশ্য আর সুযোগ দুটোই ছিল, এমনকি একজন প্রায় স্বীকারও করেছিল। তাহলে ভাবতে হয়, যখন পারিপার্শ্বিক সবকিছু একটা দিকে ইঙ্গিত করে কিন্তু সিস্টেম একটা অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের জন্য অপেক্ষা করে, তখন সত্য আর প্রমাণিত সত্যর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই একটি অকাট্য প্রমাণ কি? তদন্তের সময় অবহেলায় হারিয়ে গিয়েছিল, নাকি সেটা কোনোদিন ছিলই না? আর যদি নাই থাকে, তাহলে ন্যায়বিচার কি কেবলই একটা অসম্ভব ধারণা হয়ে থেকে যায়?